স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেমিস্টার 4 ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের আজকে আমরা সেমিস্টার 4-এর সোশিওলজির সিসি এবং জি সিলেবাসটা আলোচনা করব। ওকে, তো অর্থাৎ যারা জেনারেলে রয়েছে তাদের সিলেবাস এবং যারা অনার্স পাস রয়েছে তাদের সিলেবাসও কিন্তু সেম। তো চলো দেরি না করে আমরা আলোচনা শুরু করি আজকে আমাদের সিলেবাস, এবং একই সঙ্গে লাস্টে আমরা একটা বাংলা বই বলে দেবো, যে বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো। খুব ভালো তোমাদের এই সিলেবাসটাকে মাথায় রেখে বা সিলেবাসটাকে মেনটেন করেই বলতে পারো। খুব সুন্দর করে একটা বই লিখেছেন আমাদের সম্পাদনায় ডক্টর অনিরুদ্ধ চৌধুরীর। তো সেই বইটার ছবিও আমি লাস্টে শেয়ার করব, তোমরা দেখে নিও। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং কীভাবে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা টপিকের একটা বেসিক নলেজ আমি দিয়ে দেবো। ওকে, চলো আজকে তোমাদের পেপারটার নাম দেখো, মেথডস অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি। সোশিওলজিক্যাল এনকোয়ারিটা অর্থাৎ সমাজতত্ত্বের যে গবেষণাটা হয় সেই গবেষণাটা অ্যাকচুয়ালি মেথডটা কীভাবে করা হয়। তো সেই সোশিওলজিক্যাল মেথডটা জানতে হলে খুব বেসিক কতগুলো নলেজ দরকার হয়। যে আমরা সমাজতত্ত্বে যদি আমরা গবেষণা করতে চাই তো সেক্ষেত্রে দেখব যে এই মেথডগুলো কিন্তু জানতে গেলে আমাদের কিছু বেসিক নলেজ প্রয়োজন হয়। তো সেই বেসিক বিষয়গুলো জানলে তবেই কিন্তু আমরা ফার্দার সমাজতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে এগোতে পারবো। তো সেই বেসিক বিষয়গুলো কি, প্রথমেই দেখো তোমাদের রয়েছে মেথডস অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারির প্রথম যে চ্যাপ্টার, দি লজিক অফ সোশ্যাল রিসার্চ, যে সামাজিক গবেষণার লজিকটা কি। তো সেটা জানতে গেলে প্রথমেই কনসেপ্টস কি জানতে হবে, ভেরিয়েবল কি জানতে হবে এবং প্রপোজিশনস। আচ্ছা, প্রথমে বলি কনসেপ্টসের যে বাংলা সেটা হচ্ছে ধারণা, এবং ভেরিয়েবলের বাংলা চলক, এবং প্রপোজিশনের বাংলা আমরা বলে থাকি বক্তব্য। এবার খুব ভালো করে বোঝো যে ধারণা, চলক আর বক্তব্য এগুলো কোন বিষয়কে আমরা বলছি। দেখো কনসেপ্টস হচ্ছে কি, কনসেপ্ট হচ্ছে খুব বেসিক একটা নলেজ যে কোনো বিষয় সম্পর্কে, এবং সামাজিক গবেষণার খুব অপরিহার্য একটা উপাদান। অর্থাৎ কি, তোমার মনের ভাব বা মনের যে কল্পনা সেটাই কিন্তু কনসেপ্ট। তো সেই ধারণা গঠিত হয় কি, ধারণা গঠিত হয় অ্যাকচুয়ালি একটা চিন্তা কাঠামো থেকে। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই একটা ধারণা বা প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কিন্তু চিন্তা কাঠামো থেকে তৈরি হয়। ওকে, আমি এখানে যদি আলোচনা করি যে কনসেপ্ট যদি চিন্তা কাঠামো থেকে তৈরি হয়, সেখানে দেখো এই কনসেপ্ট গেল। এবার চলক কোনটা, চলক হচ্ছে কি, যেগুলো অ্যাকচুয়ালি চলকের ইংলিশটা ভ্যারিয়েবল মিন্স হচ্ছে যেটা ভ্যারি করে, তাই না, অর্থাৎ যেটা পরিবর্তনশীল। তাহলে ধারণার বলতে পারি ধারণার একটা পরিবর্তনশীল রূপ কিন্তু চলক। কেমন, আমরা যদি বয়সের কথা বলি, দেখো স্থির নয়, ভ্যারি করে, তাই তো। তাহলে বয়সটাকে আমরা চলক হিসেবে দেখতে পারি। ওকে, বা আমরা সময়টাকে আমরা চলক হিসেবে দেখতে পারি, এটা একটা চলক, এটাও কিন্তু স্থির নয়, ভ্যারি করে। ওকে, তাহলে সিম্পলি আমরা বলতে পারি চলক হলো এক প্রকার পরিমাণ বা বৈশিষ্ট্য, যা কিন্তু নানাবিধ শ্রেণীতে কিন্তু আমরা তাকে আমরা দেখতে পাই। ওকে, আর বক্তব্য কি, বক্তব্য হচ্ছে ধারণা বা চলক সম্পর্কে একটা নির্দিষ্ট বিবৃতি। এই যে ধারণা এবং চলক এই দুটোর সম্পর্কে একটা স্পষ্ট বিবৃতিটাই হচ্ছে বক্তব্য। ওকে, নেক্সট কনসেপচুয়ালাইজেশন অ্যান্ড অপারেশনালাইজেশন। এই দুটি বিষয় কি, দেখো কনসেপচুয়ালাইজেশন মিন্স হচ্ছে ধারণার স্পষ্টীকরণ বলা যেতে পারে, যে একটা ধারণার একটা স্পষ্ট একটা ধারণা প্রেজেন্ট করা। অর্থাৎ সামাজিক গবেষণায় কিন্তু বহু ধারণার ব্যবহার লক্ষ্য করা যায়, এবং যার অর্থ অনেক সময় কিন্তু স্পষ্টরূপে পরিস্ফুট হয় না। এই কনসেপচুয়ালাইজেশন মিন্স কি, তোমার ধারণাকে খুব খুব ক্লিয়ারলি বা স্পষ্টভাবে কিন্তু প্রেজেন্ট করতে হবে। তাই গবেষণার মানে অনেক সময় কি হয়, দ্বিবিধ অর্থ নির্দেশ করে, সেই দ্বিবিধ অর্থ কিন্তু থাকা চলবে না। তাহলে কি করতে হবে, গবেষণায় ব্যবহৃত ওই সকল ধারণার অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কনসেপচুয়ালাইজেশন। ওকে, তাহলে কনসেপচুয়ালাইজেশন গেল। এবার নেক্সট যেটা দেখো, অপারেশনালাইজেশন মানে কার্যকরীকরণ, যেটা কি সামাজিক গবেষণার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো কার্যকরীকরণ কোনটাকে বলবো, মানে স্পষ্টকরীকরণের ঠিক মানে আমরা যদি বলি তার পরবর্তী পর্যায় হিসেবে বলা যেতে পারে। হ্যাঁ, যে স্পষ্টীকরণ যেটা রয়েছে
স্পষ্টীকরণের যে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায়ে গবেষণা মানে গবেষকের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি গবেষণায় ব্যবহৃত যে ধারণা, সেই ধারণাগুলোর পরিমাণ নির্দেশ করা। যেমন আমরা একটু বলতে পারি যে অপারেশনালাইজেশনে মানে এক একজন এক এক রকমভাবে দেখাতে পারে। অ্যানোমি, এটা তোমরা পরবর্তীতে পড়বে যে অ্যানোমি ইমাইল ডোরখাইম একভাবে দেখেছেন এবং একই সঙ্গে পরবর্তীতে আরকে মার্টন যখন ইউজ করেছেন তিনি একরকমভাবে দেখিয়েছেন। ওকে, তারপর ফর্মুলেশন অফ ফর্মুলেশন অ্যান্ড ভেরিফিকেশন অফ হাইপোথিসিস। দেখো হাইপোথিসিস কি? হাইপোথিসিস মনে রাখবে এটার বাংলা হচ্ছে প্রকল্প। প্রকল্প মানে কি? এটা হচ্ছে অনুমানও আমরা বলতে পারি, সেট অফ অ্যাজাম্পশন। ওকে, আমরা প্রকল্পকে বলতে পারি সেট অফ অ্যাজাম্পশন। তো এই অ্যাজাম্পশনটা কিসের উপর ভিত্তি করা হয়? পুরনো কিছু লেখার উপর ভিত্তি করে। অর্থাৎ তুমি যে টপিক নিয়ে অ্যাজাম্পশন করছো সেই অ্যাজাম্পশনটা কিন্তু হুট করে অ্যাজাম্পশন তো করতে পারবে না, তাই না? হঠাৎ করে তুমি তো কোনো একটা টপিক নিয়ে অ্যাজাম্পশন করতে পারবে না। অ্যাজাম্পশন করার জন্য তোমাকে কি করতে হবে? স্টাডি করতে হবে। স্টাডির ওপর বেস করে, বিভিন্ন তথ্যের উপর বেস করে তুমি অ্যাজাম্পশন করতে পারবে। তাহলে এখানে প্রত্যেকটা গবেষণা করার আগে কিছু অ্যাজাম্পশন আমাদের করে নিতে হয়, আর সেই অ্যাজাম্পশনটার নামই হচ্ছে প্রকল্প। ওকে, তো এই প্রকল্প কী করতে হবে? ফর্মুলেশন এবং ভেরিফিকেশন কীভাবে করতে হয়, অর্থাৎ প্রকল্প কীভাবে গঠন করা হয় এবং প্রকল্প ঠিক কি ভুল সেটা কিভাবে করা হবে। ওকে, প্রকল্পটা ঠিক কি ভুল সেটা, অর্থাৎ ভেরিফিকেশানটা কিভাবে করবে সেটা কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। নেক্সট হচ্ছে রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন মানে তোমরা বুঝতেই পারছো নকশা, যেটাকে আমরা বাংলায় বলি গবেষণা নকশা। আর নকশা মিন্স যার মধ্যে কিন্তু তোমার টোটাল রিসার্চের A to Z থাকবে, সেটাই হচ্ছে তোমার গবেষণা নকশা। এবার গবেষণা নকশাটা কিন্তু 3 ধরনের হতে পারে, মানে তুমি 3 টাইপের গবেষণা নকশা সিলেক্ট করে তুমি গবেষণা করতে পারো। দেখো, একটা হচ্ছে এক্সপ্লোরেটরি। এক্সপ্লোর মানে জানো অনুসন্ধান করা, নতুন কিছু খোঁজার চেষ্টা করা। তাহলে তোমার গবেষণার নকশাটা অনুসন্ধানকারী হতে পারে, নতুন কিছু খোঁজার লক্ষ্যে এসেছে। তোমার গবেষণাটা এক্সপ্লেনেটরি হতে পারে, মানে ব্যাখ্যামূলক, কোনো কিছু, কোনো ঘটনা, পার্টিকুলার কোনো ইনসিডেন্ট বা কোনো সোশ্যাল ফেনোমেনাকে তুমি এক্সপ্লেন করছো, দিস ইজ এক্সপ্লেনেটরি বা এক্সপেরিমেন্টাল বলতে পারি আমরা। আর নেক্সট ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ মানে তোমরা জানো না, বর্ণনামূলক, মানে পার্টিকুলারলি কোনো গ্রুপ, পার্টিকুলারলি কোনো একটা ব্যক্তি বা পার্টিকুলারলি কোনো একটা সোসাইটির জাস্ট বর্ণনা করছে। কি করছে? জাস্ট ডেসক্রাইব করছে, আর কিছু পাবে না এই গবেষণায়। তখন তোমার গবেষণার নকশার ধরন হবে ডেসক্রিপটিভ। তাহলে কি গবেষণার নকশা 3 ধরনের হতে পারে। এক্সপ্লোরেটরি যেটা অনুসন্ধানমূলক, এক্সপ্ল্যানেটরি যেটা কিনা এক্সপ্ল্যানেটরির মধ্য দিয়ে আমরা ব্যাখ্যা করছি, অর্থাৎ যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার রিজন খোঁজার চেষ্টা করছি, এক্সপ্লেন করছি। বা আর ডেসক্রিপটিভে আমরা দেখছি কি বর্ণনা করা, যে কোনো পার্টিকুলার কোনো একটা ঘটনা, ব্যক্তি, কোনো একটা কমিউনিটি, কোনো একটা গ্রুপ, প্রত্যেক এর একটা সুনির্দিষ্ট একটা বর্ণনাটা বা ডেসক্রিপশনটাই হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ বা ডেসক্রিপটিভ রিসার্চ ডিজাইন। তো তোমায় যখনই একটা গবেষক গবেষণা করতে চাইবে তখন কিন্তু রিসার্চ ডিজাইনের মধ্যে এই 3টির মধ্যে কিন্তু একটাকে বেছে নিয়ে এগোতে হবে। ওকে, নেক্সট স্যাম্পল লজিক। অর্থাৎ রিসার্চ ডিজাইন তো হয়ে গেল, তারপর কি করতে হবে? তোমাকে একজন রিসার্চার হিসেবে তোমাকে কিছু স্যাম্পল চয়েস করতে হবে। অর্থাৎ তুমি কোথা থেকে ডেটা নেবে, এই ডেটা কোথা থেকে নেবে, কতজনের ওপর নেবে। তাহলে কতজনের ওপর নেবে? তুমি যাদের উপর ডেটা নেবে তারা তোমার স্যাম্পল। মনে করো তুমি 200 জনকে নেবে, তাহলে এই 200 জন ব্যক্তি হচ্ছে তোমার স্যাম্পল। তাহলে এই স্যাম্পলের কিন্তু এই স্যাম্পল সিলেক্ট করার কিছু নিয়ম আছে, যে নিয়মটা আমরা কি বলছি, দুটো স্যাম্পলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সম্ভাবনা নির্ভর, আর আরেকটা হচ্ছে সম্ভাবনা অনির্ভর। ওকে, এই দুটির ভাগ আছে 4টি করে, 8টি, মতান্তরে বিভিন্ন জায়গায় 5টা 5টা 10টাও দেখানো হয়, কিন্তু প্রধানত 4টি 8টি ভাগ তোমাদের এখানে দেখতে হবে, যে 8টি ভাগের মধ্যে কিন্তু স্যাম্পলিং চয়েস করা হয়। মেথোডোলজিক্যাল পার্সপেক্টিভ, পজিটিভিস্ট মেথড। পজিটিভিস্ট মেথড কি মনে রাখবে, যে প্রাকৃতিক বিজ্ঞান মানে অন্যান্য বিজ্ঞানের মতো আমাদের সোশ্যাল সায়েন্সেও সেই মেথডটা অ্যাপ্লাই করা যায়, এই অ্যাঙ্গেল থেকে কিন্তু আমাদের পজিটিভিস্ট মেথড দেখানো হয়েছে। ইন্টারপ্রিটেটিভ, এটাও ব্যাখ্যামূলক, অর্থাৎ শুধু যে যা প্রত্যক্ষ করছি সেটাকেই আমি আমার মেথড হিসেবে দেখব। পজিটিভিস্ট এর বাংলা হচ্ছে আমরা বলতে পারি প্রত্যক্ষবাদী। তো
তো সেই প্রত্যক্ষবাদ যে শুধু আমরা যেটা প্রত্যক্ষ করছি দেখছি সেটার উপর বেস করেই যে আমাদের সামাজিক গবেষণা হবে এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু তাত্ত্বিক আবার ইন্টারপ্রিটেটিভ মেথডটাকেও অ্যাপ্লাই করতে বলছেন। ইন্টারপ্রিটেটিভ মেথড কি? ব্যাখ্যামূলক। নেক্সট কম্পারেটিভ। এবার কম্পারেটিভ মেথড, মনে করো আমি পাশাপাশি দুটি কালচারকে কম্পেয়ার করতে চাইছি, বা দুটি সোসাইটিকে, মনে করো একটা প্রিমিটিভ সোসাইটি আর একটি হচ্ছে মডার্ন সোসাইটি। তো সেক্ষেত্রে আমি প্রিমিটিভ কালচার হিসেবে প্রিমিটিভ কালচারটাকে এখনও যারা বাঁচিয়ে রেখেছে ট্রাইবদেরকে ধরে নিতে পারি। ওকে, তাহলে এই ট্রাইবের কালচার এবং আমাদের মডার্ন বা মূল স্রোতে বসবাসকারী কিছু মানুষের একটা কালচার, এই দুটি কালচারের কি কম্পেয়ার করছি, এটাকে আমরা বলছি কম্পারেটিভ স্টাডি। কম্পারেটিভ স্টাডি মিনস হচ্ছে কি, জাস্ট কম্পেয়ার করা, তুলনা করা, দুটো পাশাপাশি দুটো কালচার হতে পারে, কোনো দুটো ঘটনা হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে এথনোগ্রাফিক। এথনোগ্রাফিক কি? এথনোগ্রাফিকে আমরা সবসময় পার্টিকুলার কোনো এথনিক গ্রুপকে নিয়ে স্টাডি করি। সেখানে কোনো একটা ব্যক্তি হতে পারে, কোনো একটা গ্রুপ হতে পারে, কোনো কমিউনিটি হতে পারে। ওকে, তাহলে পার্টিকুলার কোনো এথনিক গ্রুপকে নিয়ে তার ইনডেপথ স্টাডি, তার কালচার, তার টোটাল বিষয়টা দেখা হয় সেই স্টাডির মধ্যে। এবং মূলত এথনোগ্রাফিক স্টাডিটা মনে রাখবে পার্টিসিপেন্ট অবজারভেশনের মধ্য দিয়ে করা হয়। পার্টিসিপেন্ট অবজারভেশন। ওকে, তো এথনোগ্রাফিক মেথডটাও খুব গুরুত্বপূর্ণ একটা মেথড। এটা নিয়ে বিভিন্ন সাবজেক্টে এখন এথনোগ্রাফিক স্টাডি করা হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে করা হয় কিন্তু আমাদের অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজিতে। ওকে, নেক্সট আসছি মোডস অফ এনকোয়ারি। দেখো, এই সিলেবাসটা তোমাদের একটু বড় আছে আগের বছরের তুলনায়। তোমরা থার্ড সেমে যেটা পড়েছো তার থেকে একটু বড় আছে। দেখো, থিওরি অ্যান্ড রিসার্চ। থিওরি মানে কি? তত্ত্ব। রিসার্চ হচ্ছে গবেষণা। দেখো, এই থিওরি আর রিসার্চের মধ্যে রিলেশন কি? আপাতভাবে যদি দেখো যে প্রত্যেকে মানে থিওরি ছাড়া কিন্তু রিসার্চ হচ্ছে না, আবার রিসার্চ কি করছে? রিসার্চ কিন্তু থিওরিকে ডেভেলপ করছে। তাহলে বুঝতে পারছো সম্পর্কটা? এটাকে একটু ডিটেলসে জানতে হবে। কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ। সার্ভে, এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোয়ান্টিটেটিভ ফিল্ড অ্যান্ড কোয়ান্টিটেটিভ ফিল্ড রিসার্চ অ্যান্ড আনঅবস্ট্রিভ রিসার্চ টাইপস, টুলস আর টেকনিক। এখানে আমি খুব গুরুত্ব দিয়ে দুটো বিষয়ের কথাই বলবো, কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি? গুণগত। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সেটা সংখ্যাগত। অর্থাৎ একটাতে কোয়ালিটিকে দেখা হচ্ছে, আরেকটাতে সংখ্যাকে দেখা হচ্ছে। এটা নিউমেরিক্যাল টার্মে দেখা হয়। ওকে, আর এটা হচ্ছে কোয়ালিটিটা দেখা হয়। তাহলে তোমার গবেষণা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে কি, তার পার্সপেক্টিভটা বা তার মেথডটা তোমার কোয়ান্টিটেটিভ হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে। ওকে, কোয়ান্টিটেটিভ মানে সেখানে মনে রাখবে জাস্ট সিম্পলি সংখ্যাটাকে ধরা হয়, সংখ্যাটাকে নিয়ে আলোচনা করা হয়। এখানে কোয়ালিটিটা আসে না। কোয়ালিটি যে বিষয়গুলোকে বা কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করছে, যে পার্টিকুলারলি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয় না। আর গুণগততে মনে রাখবে কোয়ালিটেটিভ সবসময় কোয়ালিটি বিচার করা হয়, অর্থাৎ সেখানে সবসময় কেনর উত্তর খোঁজার চেষ্টা করা হয়, ইনডেপথ স্টাডি করা হয়, একটু গভীরে বোঝার চেষ্টা করা হয়। আর সংখ্যাগততে কিন্তু ইনডেপথ স্টাডি হয় না। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ গেল। অ্যান্ড এখানে তোমাদের আরও একটা বিষয় জেনে রাখতে হবে, এগুলো তোমরা জেনে রেখো, আমার চ্যানেলে আলোচনা শুরু হবে কয়েকদিন পর। মানে অলরেডি সোশ্যাল রিসার্চের ছটা পার্ট আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এবং এর পরবর্তীতে আমি বলেও দেবো যে কোয়ান্টিটেটিভ মানে এইগুলো যখন আলোচনা হবে, যে কোয়ান্টিটেটিভ রিসার্চের মধ্যে কোনগুলোকে ফেলবে আর কোয়ালিটেটিভের মধ্যে কোনগুলোকে ফেলবে। অ্যাকচুয়ালি তো এই দুটি বিষয়, কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চের মধ্যে কোন কোন মেথডকে ফেলা যায় সেগুলো দিয়ে, বা এই দুটি পার্সপেক্টিভের একটা ডিফারেন্স যদি তোমরা, বা পার্থক্য, মোটামুটি একটা পার্থক্যটা যদি দেখে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেক কোশ্চেন অ্যান্সার এখান থেকে পেতে পারো। ওকে, তো এটা গেল। আর আমি দেখো, রিডিংয়ের ক্ষেত্রে ইংলিশ বইয়ের কথা খুব বেশি বলবো না, কারণ এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম দেওয়া আছে। হ্যাঁ, আর্লি বেবি 2010-এর দি প্র্যাকটিস অফ সোশ্যাল রিসার্চ। আর একটা হচ্ছে আমি তোমাদের এই অ্যালেন ব্রেম্যানের কথা বলবো, যে অ্যালেন ব্রেম্যানের যেটা 2012-র সোশ্যাল রিসার্চ মেথড 4th এডিশন। হ্যাঁ, 4th এডিশনটা অক্সফোর্ড ইউনিভার্সিটি বেস, এটা তোমরা অনলাইনে পেয়েও যাবে। ওকে, মানে তোমরা পিডিএফ পেয়ে যাবে।
তো তোমাদের যদি পিডিএফ প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই কিন্তু এই বইটা তোমরা দেখতে পাবে, সেখানে আপলোড করা আছে। তো এই বইটা তোমরা হেল্প নিতে পারো। ওকে, অ্যান্ড ইংলিশ এই দুটো বই এনাফ, আর দেখার দরকার নেই। এবং বাংলা যে বইটার কথা বলবো সেই বইটা দেখো, আমি ইমেজটা শেয়ার করতে পারলাম না, ভেরি সরি। তো আমি এখানে বইয়ের নামটা বলে দিচ্ছি, সমাজতাত্ত্বিক অনুসন্ধান ও গবেষণা পদ্ধতি। ওকে, অনিরুদ্ধ চৌধুরী। ওকে, পাবলিশার্স চ্যাটার্জি পাবলিশার্স। তো তোমরা এই বইটা কিন্তু ফলো করতে পারো। ওকে, দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এবং যদি কোনো রকম হেল্প লাগে, অলওয়েজ ওয়েলকাম। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।